খোঁজে পাহাড়, ডুয়ার্স, সমতল এই কনক্লেভে কোচবিহার পর্বে আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শুনছি আর তাদের উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি আমরা এমন কিছু মানুষজনের কাছ থেকে যারা জনপ্রতিনিধি। তাদের কাছ থেকে এই উত্তরগুলো খোঁজার এই পর্বে আমাদের অতিথি স্বরাষ্ট্র দপ্তরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার সঙ্গে কথা বলবেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। আমাদের এইখানে উত্তরের খোঁজে পাহাড়, ডুয়ার, সমতল আমরা এই কনক্লেভটা করছি, কিন্তু সেই কনক্লেভটার একটা বড় জিনিস হচ্ছে যে মানুষের কাছ থেকে জেনে নেওয়া তারা কি ভাবছেন এই অঞ্চলটা বিশেষ করে। তা এটা তৃতীয় বছর। 3 বছরে, গত 2 বছরে যা করেছি বা আজকেও বিভিন্ন লোকের সঙ্গে যখন কথা বলছিলাম, সবারই একটা মনের মধ্যে আছে যে উত্তরের লোকেরা ওপরে পৌঁছতে পারেন না, কোথাও গিয়ে তাদের সেই সম্মান দেওয়া হয় না, কোথাও অবহেলিত, এরকম একটা ক্ষোভ, আক্ষেপ, দুঃখ যাই বলুন না, একটা আছে। সেখানে আপনি কোচবিহার থেকে সোজা দেশের সর্বোচ্চ জায়গা, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, ওয়ান অফ দ্য টাফেস্ট পজিশন, এই জার্নিটাকে কীভাবে দেখেন? বিষয়টা এমন নয় যে ছোট্ট একটি গ্রাম, কোচবিহারের প্রত্যন্ত ছোট্ট একটি গ্রাম এবং সেখান থেকে একেবারে দিল্লি। বিষয়টা ঠিক এরকম, সামাজিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে সঙ্গে রাজনীতিতেও প্রত্যেকটা স্তরকে পেরিয়ে এই জায়গাটায় আসতে হয়েছে। যতটুকুই আজ পর্যন্ত করতে পেরেছি সেটা সম্পূর্ণভাবে মানুষের বিশ্বাস এবং নিশ্চিতভাবে মোদিজির মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি, দায়িত্ব পালন করছি। এটাও নিশ্চিতভাবে আজকে মাননীয় মোদিজি, অমিত শাহজি তারা বিশ্বাস করেছে এবং সেই কারণেই আজকে এখানে পৌঁছেছি। অমিত শাহের সঙ্গে কাজ করা, তার ডেপুটি হওয়া, এটা কতটা চাপ? অমিত শাহজি মতন একজন এত বড় একজন ব্যক্তিত্ব, তার সাথে কাজ করা আমার মনে হয় সারা পৃথিবীর কোনো ইনস্টিটিউশনে এই এডুকেশন পাওয়া যাবে না যেটা অমিত শাহজির সঙ্গে থেকে যে আমরা যেভাবে শিখছি কি করে একেবারে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সেটা যেমন মাননীয় প্রধানমন্ত্রী নেন, ঠিক পাশাপাশি দেশের অন্তর্বর্তী সুরক্ষাকে সুনিশ্চিত করবার জন্য মাননীয় গৃহমন্ত্রীও সবসময় আমরা দেখেছি সঠিক সিদ্ধান্ত নেন। এবার দুটো জিনিস নিয়ে এই মুহূর্তে আপনাদের একটু চাপের সময় চলছে। যেভাবে দুজন ঢুকে পড়লেন সংসদের মধ্যে, লাফ দিয়ে ভেতরে নেমে, নতুন সংসদ, অত্যন্ত একটা স্টেট অফ আর্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওখানে নিরাপত্তার জায়গাটা সব থেকে প্রায়োরিটি। সেখানে এরকম একটা ফাঁক আর কি নিরাপত্তায়, সেটা স্বীকারও করেছেন অমিত শাহ। এই জায়গাটা আপনাদের জন্য কতটা চাপ, কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আসলে দেশের সম্মান যখন ধীরে ধীরে বেড়েই চলেছে এবং সারা পৃথিবী যখন ভারতকে বিশ্বগুরু হিসেবে দেখতে চলেছে, সেই সময়টায় দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কিছু শক্তি থাকে যারা কোনো না কোনোভাবে চায় যে দেশের সম্মানকে তারা ছোট করে দেখাতে চায়। সেই জায়গাগুলো থেকে অনেক ঘটনা ঘটেছে এবং নিশ্চিত রূপে এর তদন্ত চলছে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং নিশ্চিতভাবে এর যে আসল রহস্য সেটাও আমাদের সামনে উদ্ঘাটিত হবে। এই পার্লামেন্ট, বিশেষ করে যখন আমরা একবার অ্যাটাক হয়ে গেছে, সেখানে গট করে দুজন ঢুকে গেল, জুতোর মধ্যে এরকম স্মোক বোম লোকানো, তারপর ধরুন তারা যে সময় থাকার কথা তার বেশি সময় থেকে গেল, মানে অনেকগুলো ধাপ, এবং তারপর একজন দেখা গেল যে কোনো বিজেপির কোনো একজন সাংসদ তার পাস নিয়ে ঢুকেছেন। এই গোটা বিষয়গুলো, এইগুলোকে আপনারা কীভাবে দেখছেন? আমরা আরও কি করে পার্লামেন্টের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে আরও কি করে স্ট্রং করা যায়, মজবুত করা যায়, সেটা আমরা দেখছি এবং পাশাপাশি আমরা সম্মানীয় যারা সাংসদ সদস্য রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা যখন কাউকে আপনারা সিলেক্ট করছেন সেখানে নিয়ে আসবার বিষয়, সেটাও নিশ্চয়ই ভেবে চিন্তা করা উচিত। এর আগে যখন ঘটনাটা ঘটেছিল, তখন প্রথম ফোনটা যখন সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ীজিকে করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন আপনি ঠিক আছেন, এবং ঠিক সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি একদম সুরক্ষিত আছেন তো, সোনিয়াজিকে জিজ্ঞেস করেছিলেন বাজপেয়ীজি। এবং তারপর তার স্টেটমেন্টটা খুব ইন্টারেস্টিং ছিল যে এরকম বিপদের সময় যখন বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ এরকম কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়ায়, তখন সেই দেশটাকে হারানো খুব মুশকিল। এবারের ঘটনাটা ছোট হোক বড় হোক যাই কিছু বেরোক, বিরাট ওই আগের হামলার সাথে হয়তো তুলনীয় না, ঠিক আছে, এটার পরে আমরা দেখলাম একটা অদ্ভুত পারস্পরিক গোলাগুলি চালানোটা শুরু হলো।
এটা কতটা কাঙ্ক্ষিত, আপনাদের কতটা অস্বস্তিতে ফেলেছে? দেখুন, সংসদ ভবন আমাদের জন্য গণতন্ত্রের সবচাইতে বড় মন্দির। আর এই সংসদ ভবনে ঘটে যাওয়া কোনো ঘটনা নিশ্চিতভাবে আমরা সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, কিন্তু সেই ঘটনা নিয়ে কোনো প্রোপাগান্ডা তৈরি করা, মিথ্যে প্রচার বা সেটা নিয়ে একটা একটা নতুন রং দেওয়ার চেষ্টা, সেটাও যেমন ঠিক না, পাশাপাশি একে অপরকে দোষারোপ করাটাও ঠিক না। সত্য আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সত্যের সন্ধানে তদন্ত চলছে। নিশ্চিতভাবে সত্য সবার সামনেই খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে। দেখুন, মহুয়া মৈত্রের যা কেসটা, তার বহিষ্কার আর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বহিষ্কার, এই দুটো ঘটনার পরে নিশ্চিতভাবেই একটু যদি অভিযোগটার দিকে দেখেন তাহলে তৃণমূল চাপে ছিল, বা সেটার পর ইন্ডিয়া জোটের প্রতিনিধি সেটা হিসেবে তারাও হয়তো একটুখানি চাপে ছিল, কারণ অভিযোগটা গুরুত্বপূর্ণ এবং সেটা কতটা কখন প্রমাণিত হবে তদন্ত চলছে, সিবিআই, সেটা পরে জানা যাবে। দেখুন, আপনার প্রশ্ন আমি বুঝেছি এবং প্রশ্নের মাধ্যমে আপনি যেটা জানতে চাইছেন সেটা আমি বলছি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমি বললে অনেক কিছুই বলতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যখন একটি বিষয়ের উপর তদন্ত চলছে সেই বিষয়টি তদন্তকে তদন্তের মতন চলতে দেওয়া উচিত এবং যা সত্য রয়েছে এর পিছনে সেটা উদ্ঘাটিত হবে। দেখুন, সামনে তো লোকসভা ভোট আসছে, তার আগে এটা যদি ধাক্কা হয়, একটা আপনারা বড় বুস্ট পেয়েছেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে 370 ধারার রিমুভালের সপক্ষে রায় দেওয়াটা। এবার এই দুটোর ক্ষেত্রেই কোথাও গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর গোটা বিষয়টা, ওখানে ওটা করার পর ওখানকার আইন শৃঙ্খলা বজায় রাখা, এই বিষয়টা আপনাদের ওপর। এবং দ্বিতীয়ত যে আরেকটু এগিয়ে গিয়ে কি, এটা দীর্ঘদিন অনেক ধরেই ভাবছে যে পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কোনো বড় পদক্ষেপ হয়ে যেতে পারে কিনা, এরকম একটা ধারণা, বিশেষ করে লোকসভা ভোটের আগে, এটা লোকের মধ্যে একটা প্রশ্ন আছে। আপনি কি বলবেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। সে কি ভোটের আগে হতে পারে? না, সেটা তো আমি এইভাবে বলবো না, বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করেন না। আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে উস্কে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না। দেখুন, এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ। আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল, আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি, পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে, সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এখানে এসে অমিত শাহজি বলে গেছেন যে 35টা আসন লক্ষ্য টার্গেট, আগে 18 ছিল, এবার 35, প্রায় ডবল। এটা করতে গেলে আপনাদের ওপর, মানে ওখানে কেন্দ্রীয় দায়িত্বটা বাদ দিল, আপনি তো বাংলার বঙ্গ বিজেপির একজন দায়িত্বশীল নেতা, তো আপনাদের ওপর সেই প্রত্যাশার চাপটা মারাত্মক, টের পাচ্ছেন সেটা? দেখুন, আমরা মনে করি যে আমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে এবং আমাদের যারা কর্মী যারা রয়েছে, আমাদের যারা সহযোদ্ধা সহকর্মী, আমাদের যারা পার্টির সম্পদ, তারা কিন্তু দিন রাত এক করে বুথ স্তরে তারা পরিশ্রম করে যাচ্ছে। দেখুন, এই উত্তর থেকে 4টে সিটি আপনাদের ছিল, এরকম একটা পরিস্থিতি আর কি। তো সেইখানে এই প্রত্যাশা পূরণের যে কথাটা আপনি বললেন, বাকি সবগুলোর সঙ্গে সঙ্গে আপনি কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে জয়েন করেছিলেন মন্ত্রিসভায়, 2টো দফতর আপনার আন্ডারে ছিল, প্রতিমন্ত্রী হিসেবে হলো, ফলে আপনি নিজের পারফরমেন্সে কতটা খুশি? কারণ এটার উপরে কিন্তু ওই সিটগুলো বাড়বে, রিটেন করতে পারবেন বা কমবে, সবটা নির্ভর করবে। বারবার বলেছি এটা, যে বেস্ট পারফরমেন্সটা আমরা দেওয়ার চেষ্টা করি, আমাদের যে সর্বোচ্চ শক্তি দিয়ে যা করবার সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করি করবার, এবং
চেষ্টা করি সবসময় মানুষের সঙ্গে থাকবার। তবে আরো অনেক বেশি কিছু করবার ইচ্ছা ছিল। রাজ্য সরকারের তীব্র অসহযোগিতার কারণে অনেক কিছুই সম্ভব হয়ে ওঠেনি। আমরা যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যর্থ হয়েছি সারা কিছু করতে, ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে পুরো বঙ্গ জুড়ে মানুষকে বঞ্চিত করেছে এই তৃণমূলের সরকার। তো ইচ্ছে ছিল, যেদিন শপথ নিয়েছিলাম তারপর থেকেই এই ইচ্ছে ছিল যে বাংলার যে বর্ডার রয়েছে, ইন্টারন্যাশনাল যে বর্ডার রয়েছে, ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, সেই বর্ডারের সমগ্র ফেন্সিংকে কমপ্লিট করে বাংলাকে সুরক্ষিত করে যাবে। কিন্তু অজানা কারণে এখন পর্যন্ত আমরা বাংলার ফেন্সিং প্রায় 485 কিলোমিটার বাকি রয়েছে। তার মধ্যে 235 কিলোমিটারের ল্যান্ড অ্যাকোয়ার করে এখনো পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে দিতে পারে। বিষয়টা এখানেই যে রাজ্য সরকারের কেন এত অনীহা, কেন এই 235 কিলোমিটার এরিয়াতে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করছে না, এবং জমি অধিগ্রহণ করে কেন এখন পর্যন্ত কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, রাজ্য সরকার যেদিন এই জমি অধিগ্রহণ করে দেবে, উইদিন 7 ডেজ সেখানে ফেন্সিং হয়ে যাবে, কোনো রকম অনুপ্রবেশের ঘটনা সেই এলাকা দিয়ে হবে না, এটা দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। দেখুন, যখন বিএসএফ বলছে যে তাদের মানে সরকারিভাবে তারা জানাচ্ছে যে বিরাট সংখ্যক এটা অনুপ্রবেশ ঘটেছে, আপনারা যখন মানে তাদের বক্তব্য নিশ্চয়ই স্বরাষ্ট্রেরই বক্তব্য যে এদের লেজিটিমেট করে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে, অর্থাৎ আপনাদের কাছে সেই তথ্য আছে, তাদের বিরুদ্ধে যারা এরকমভাবে ঢুকে পড়েছে বড় সড়ো কোনো হঠাৎ ব্যবস্থা কিছু নেওয়ার পরিকল্পনা বা সম্ভাবনা সেটা কি আছে? দেখুন, নিশ্চিতভাবে যারা আমরা বলেছি, যারা বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে, যারা সেখানে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা রয়েছে, তারা যদি কোনোভাবে আমাদের দেশে চলে এসে থাকে, তাদের যে এক কথায় নাগরিকত্ব সেটা পাইয়ে দেওয়ার কাজ কেন্দ্র সরকার করবে, এবং যে কারণেই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতন একটা অ্যাক্ট তৈরি করা হয়েছে, যেটা অতি শীঘ্র ইমপ্লিমেন্ট হতে চলেছে। এটা কিন্তু বারবার বলা হয়, এটা ভোটের আগে শুধু বারবার তুলে দেওয়া হয় না। দেখুন, একটা আইন তৈরি হয় ইমপ্লিমেন্ট করবার জন্য, এবং সেটার জন্য যে পরিস্থিতি বা পরিবেশের দরকার, নিশ্চয়ই সেটার অপেক্ষা রয়েছে। তবে মাননীয় গৃহমন্ত্রী এমন একজন, এক কথায় বলা যায় এমন একজন, তিনি কঠিন সিদ্ধান্ত নিতে তিনি অভ্যস্ত, যে কোনো সময় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, এটাতে অবাক হবার কিছু থাকবে না। কেন্দ্রীয় এজেন্সিগুলো, তদন্তকারী এজেন্সিগুলো, ইডি বলুন, সিবিআই বলুন, এরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। এবার বাংলায় তো এরা মোটামুটি ঘরবাড়ি বানিয়ে ফেলেছে, সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, কবে কোথায় যাচ্ছে, মানে যেখানেই যাচ্ছে কিছু না কিছু বেরোচ্ছে, এখন অবধি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বেরোনোটাই অবধি সার। বারবার আদালত বলছে দীর্ঘসূত্রিতার কথা, আর বিরোধীরা বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই যখন এরকম দুটো অবজারভেশন একসঙ্গে আসে, তখন তো নিশ্চিতভাবেই তাদের নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়। আপনারা কিভাবে দেখেন সেটাকে? না, দেখুন, আমি বলবো প্রত্যেকটা এজেন্সি তারা স্বতন্ত্রভাবে কাজ করে, কারোর উপর তারা নির্ভর করে কাজ করে না, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু সময় মহামান্য আদালতের যা নির্দেশ আসে সেই নির্দেশিকাকেও তাদের পালন করতে হয়। স্বাভাবিকভাবেই তদন্ত করতে গিয়ে কিছু তদন্ত আছে যেটা হয়তো গতিশীল হয়, কিছু তদন্ত রয়েছে যেটার সম্বন্ধে তথ্য প্রমাণ বা বাকি যা যা রয়েছে আনুষঙ্গিক যা থাকে সেগুলোকে হয়তো রেডি করতে গিয়ে কিছুটা সময় লেগে যায়। তো স্বাভাবিকভাবেই বলবো যে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে কোনো সময়ের জন্যই আঙ্গুল তোলা উচিত নয়। নিশ্চিতভাবে বিশ্বাস এবং ভরসা রাখা উচিত। মানে এজেন্সি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার একটা কাজকর্ম করে এরকম না, বা এদের বিরুদ্ধে ওই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজকর্ম করে এই অভিযোগ না, এরকম এটা আমরা বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাস করি না। মানে সিআইডিও এরকম করতে পারে না। আমরা চাইবো যে রাজ্য সরকার নিশ্চিতভাবে পুলিশকে যেভাবে কাজে লাগানো হচ্ছে, পুলিশকে নিরপেক্ষ থাকতে দিন। যেমনভাবে আমরা সমস্ত এজেন্সিগুলোকে নিরপেক্ষ দেখতে চাই, ঠিক একইভাবে বলবো রাজ্য পুলিশ তারাও নিরপেক্ষভাবে তাদেরকেও কাজ করা উচিত। কারণ সময়ের পরিবর্তন আছে, আজকে এক সরকার আছে, কালকে অন্য সরকার আসবে। তো স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনকে কিন্তু যেমন তৃণমূল সরকারের সঙ্গে কাজ করতে হবে, আগামীতে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গেও কাজ করতে হবে। মানে এটা জাস্ট মনে করিয়ে দিলেন না সতর্ক? না, একদম আপনি যা ভাববেন আমি মনেও করিয়ে দিতে চাই, পাশাপাশি সতর্কও করিয়ে দিতে চাই। সংবিধানের যদি কেউ অবমাননা করে তাকে সতর্ক করে দেওয়াটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
দেখুন, সাম্প্রতিককালে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 4 জনের বিরুদ্ধে যদি এরকম এজেন্সি ব্যবস্থা নেয়, তাদের হেফাজতে নেয়, তাহলে 8 জন আপনাদের তারা জেলে পুরে দেবেন, পুরনো কেস টেস খুঁজে টুজে বার করবেন। এই ধরনের যে প্রতিহিংসা পরায়ণ যে মন্তব্য, একজন মুখ্যমন্ত্রীর মতন চেয়ারে বসে থেকে এই ধরনের মন্তব্য করা, আমি মনে করি যেমন সেই চেয়ারটার গরিমা নষ্ট করে, পাশাপাশি সেই চেয়ারটিকে কিন্তু কালিমালিপ্তও করা হয়। তাই যে চেয়ারে বসেছেন, বাংলার মানুষকে সম্মান করতে নাইবা পারলেন তিনি, অন্তত যে চেয়ারটায় বসেছেন সেই চেয়ারটাকে কিন্তু সম্মান করা উচিত। আপনার বিরুদ্ধেও তো অনেক পুরনো কেস টেস রয়েছে। দেখুন, রাজনীতি করতে এলে প্রত্যেকের নামেই মামলা হয়, আর তার মধ্যে বেশিরভাগ মামলাই যে সাজানো মামলা হয়ে থাকে সেটা সবাই জানে। তো এক কথাই বলবো যে এই ধরনের ঘটনাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি না। সামনে যেহেতু লোকসভা, আপনারা সবাই ভোটের মোডে চলে গেছেন মোটামুটি। সব থেকে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন, আপনাদের অমিত শাহজিও বলেছেন, যেখানে যেখানে যে ইস্যুটা কাজে লাগবে সেই অনুযায়ী প্রচার করা। বাংলার ক্ষেত্রে কোন ইস্যুটা আপনার মতে সব থেকে আপনারা ফোকাস করা উচিত? দেখুন, আসলে বাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবার জন্য যেমন কোনো পার্টিকুলার ইস্যুর দরকার নেই, কারণ যে দুর্নীতি এবং অপব্যবস্থা পুরো রাজ্য জুড়ে হয়েছে, যেভাবে গণতন্ত্রকে এখানে এক কথায় বলবো যে ভুলুণ্ঠিত করা হয়েছে এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষ মুখিয়ে রয়েছে এই সরকারকে এখান থেকে এক কথায় বিদায় জানাবার জন্য। তো স্বাভাবিকভাবেই সেই ধরনের কোনো রকমের যে ইস্যুর দরকার রয়েছে, এটা কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ইদানিংকালে আপনার প্রবল আমরা দেখেছি দায়িত্ব বাড়ছে, গুরুত্ব বাড়ছে। রজনীকান্তের সঙ্গে বিজেপির শোনা যাচ্ছে যে যোগসাযোগ, পুরো বিষয়টা মনিটর করার দায়িত্ব আপনার। মাঝে মধ্যেই তার বাড়িতে আপনাকে যেতে হচ্ছে। না, দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে দেখা করতে হয়। রজনীকান্তজির সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই, একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। রজনীকান্ত যখন আপনি গেছেন, মিট করেছেন, মানুষ হিসেবে কিরম লেগেছে আপনার? দেখুন, আমরা মানুষ হিসাবে একেবারেই ভীষণ মাটির মানুষ তিনি। বহু সাউথ ইন্ডিয়ান মুভিতে তিনি কাজ করেছেন এবং সারা দেশের মানুষ ওনাকে চেনেন। অবশ্যই একটা ভালো পজিটিভ ভাইব্রেশন পেয়েছি। অমিত শাহ, রজনীকান্ত দুজনকে কাছ থেকে দেখা, দুজনকে কিভাবে কম্পেয়ার করবে? না, দেখুন, দুজন দু জায়গা থেকে সফল। একজন বলবো যে রাজনীতিতে, দেশের পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এবং রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, পাশাপাশি বলবো যে রাজনৈতিকভাবে কি করে প্রেক্ষাপট বদল করতে হয় এবং মানুষের ভুল ধারণাকে ভেঙে দিয়ে কি করে রাষ্ট্রবাদের মূলমন্ত্র মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, সেই কাজে একজন দক্ষ হস্ত তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় অমিত শাহজি। এবং আরেকজন হচ্ছে মানুষের মনের সমস্ত যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করে কিভাবে মানুষের স্বপ্নের জগতে বিচরণ করতে হয়, সেটা হচ্ছে থালাইভা রজনীকান্তজি। তো পাশাপাশি দুজনের দুটো জগৎ রয়েছে, নিশ্চিতভাবে দুজনই দুটো জগতে সফলতম ব্যক্তি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।